আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মন্তব্য করেন জামাত আমির। তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছে, কিন্তু জনগণ যখন জেগে ওঠে তখন আর কারো তাল জায়গায় থাকে না, তখন সবাই বেতাল হয়ে পড়ে। তখন জনগণের ইচ্ছারই প্রতিফলন, ওনাদের যে ইচ্ছা সেই ইচ্ছার আর প্রতিফলন হয় না। আমরা এবার আশা করি আমাদের ভোটাররা 15 বছরের ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত বাঘের সামনে কেউ দাঁড়িয়ে পা পাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক জাগরণ উৎপাদন উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আর দলটির স্থায়ী কমিটির অপর সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, যারা ক্ষমতার চেয়ারে বসে গণতন্ত্র বিলম্বিত করার চেষ্টা করছে তারা সফল হবে না। সব ষড়যন্ত্রের বেড়াজাল উপেক্ষা করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে জানান তিনি। চেষ্টা করবেন শুধু ঢাকায় না, আপনি এখানে না, আপনার যে যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে, সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। আর্মি অফিসারদেরকে অথবা কুশীলকদেরকে শহীদ জিয়ানা অথবা বিএনপি নাকি পুনর্বাসন করেছে, কিন্তু যখন পুনর্বাসিত হয়েছে তখন আর্মি চিফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং তখন দেশের রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। 15 নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে। প্রতিনিধি শাহাবুদ্দিনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নারায়ণগঞ্জ আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় গাজী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন তিনি। এনসিপি সবসময় পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন নাহিদ ইসলাম। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার সঠিকভাবে পালন করতে পারেনি বলেই এখনো নিহতের সংখ্যা বাড়ছে। আমরা সরকারের প্রতি দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের যারা গণ অভ্যুত্থানে আহত যোদ্ধা যারা রয়েছেন, এখনো যারা কাতরাচ্ছেন, এখনো যাদের শরীরে স্প্লিন্টার রয়েছে, যারা নানাভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত রয়েছে, তাদের সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, চিকিৎসার নেওয়া প্রয়োজন, সেটুকু যাতে সরকারের জায়গা থেকে করে। এবং এই চিকিৎসা, অনেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 15 নভেম্বরের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, 300 আসনে এনসিপির প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে। আমরা 300 আসনেই আমাদের লক্ষ্য। আমরা এবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী যে সংস্কৃতি, যে আমরা দেখি যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে, তারাই নির্বাচনে দাঁড়ায়, আমরা সেই সংস্কৃতিকে এবার চ্যালেঞ্জ করতে চাই। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক রয়েছেন, ইমাম রয়েছেন, গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন, তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই। আমরা এই মাসের 15 তারিখের মধ্যে আমরা আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপার বিবেচনা করা হবে জানিয়ে নাহিদ ইসলাম জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 3টি আসনে এনসিপি কোনো প্রার্থী নাও দিতে পারে। আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী সাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব। আতিকুর রহমান তিতাস,
মাই টিভি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান আন্দোলন যৌক্তিক, তার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে তারেক রহমানের আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল 3টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ তালিকায় আমজনতার দল না থাকায় নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে মঙ্গলবার বিকেল থেকে আমরণ অনশনে বসেছেন দলটির সদস্য সচিব তারেক রহমান। এখানে তিনি মশার কামড় খেয়েছেন। শুধুমাত্র তারেক ভাই না, এরকম আরো অনেক দল আছে যারা রাজপথে সবসময় সক্রিয় ছিল, আমাদের সাথে লড়াই সংগ্রাম করেছে। যদি কোনো দলকে নিবন্ধন দিতে হয়, তার 1 নম্বর শর্ত হতে হবে রাজপথে সে কতটুকু সক্রিয় ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। নির্বাচন নিয়ে কোনো থ্রেট নেই বলেও জানান তিনি। সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সবাই সম্মিলিতভাবে কাজ করলে নির্বাচনে কোনো ধরনের সমস্যা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে, আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে, যেমন একটা হলো মেইন ফ্যাক্টর হলো জনগণ। জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবেন। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানি নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আজকে আপিল শুনানির যেটি তত্ত্বাবধায়ক সরকার থেকে রিটের থেকে যে সৃষ্টি হওয়া আপিলটি, সেই আপিলের শুনানির 8ম দিনের শুনানি শেষ হয়েছে এবং আমরা দেখেছি আজকে সকালে কিন্তু বিএনপি পক্ষের যে রিটকারীর পক্ষে মির্জা ফখরুলের পক্ষে যে রিটকারী, সেই রিটকারীর পক্ষে যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু আসলে আজকের দিনে তাদের যে শুনানি সেটি শেষ করে দিয়েছেন এবং এর মাধ্যমে বিএনপির এই শুনানির মাধ্যমে প্রাথমিক যে শুনানি, যেটি রিটকারীর পক্ষে যে শুনানিগুলো রয়েছে, 8জন যে রিট করেছেন সেই রিটকারীদের পক্ষের কিন্তু শুনানি শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখেছি যে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের তিনি কিন্তু আসলে শুনানি করেন এবং তিনি 1 ঘন্টার একটু বেশি সময় ধরে আজকে শুনানি করেন এবং আগামীকালকে পর্যন্ত এই শুনানি মুলতবি করা হয়েছে। আগামীকালকেও অ্যাটর্নি জেনারেল কথা বলবেন। অ্যাটর্নি জেনারেল আজকে যে বিষয়গুলো তুলে ধরেছেন তত্ত্বাবধায়ক সরকার বিষয়, সেটি নিয়ে তিনি তার যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই রায়টি দেওয়া হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়, এটি আসলে কোনো আইন মেনে কিন্তু রায়টি দেওয়া হয় না। তার মতে তিনি বলেছেন যে এই যে রায়টি দেওয়া হয়েছে সেটি রিভিউ না করে রায়টি দেওয়া হয়েছে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ, তিনি সেটি বলছেন এবং এই যে রায়টি দেওয়া হয়েছে এর শাস্তি স্বরূপ কিন্তু 7 বছরের সাজাও ভোগ করতে হতে পারে যদি কেউ এই মামলা করেন এই রায়ের বিরুদ্ধে। তো এটি কিন্তু তিনি সাবমেনশনে বলেছেন এবং তিনি আরও বলেছেন যে এই রায়টির মাধ্যমে আসলে নির্বাচন ব্যবস্থাকে আসলে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এই রায়ের মধ্য দিয়ে বিভিন্ন গুম, খুন, হত্যা সহ প্রায় 70 লাখের বেশি তিনি অ্যাড্রেস করেছেন। 70 লাখের বেশি মানুষকে কিন্তু অবৈধ মামলা দেওয়া হয়েছে, সেটি কিন্তু এই রায়ের মধ্য দিয়ে কিন্তু এই অ্যাটর্নি জেনারেল যেটি বলেছেন যে এই রায়ের মধ্য দিয়ে কিন্তু এগুলো হয়েছে এবং যেটি বারবার তিনি বলছেন যে এই রায়ের মধ্য দিয়ে বিশেষ করে মানুষদের ভোটাধিকার সেটি কেড়ে নেওয়া হয়েছে এবং রাষ্ট্রপক্ষও চাইছে যে এই রায়টি বাতিল হওয়া দরকার এবং এই রায়টি বাতিল না হলে আর গণতন্ত্র ফেরার পক্ষে একটি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, সেটি কিন্তু এই অ্যাটর্নি জেনারেল বলেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যেটি এই যে রায়টি দেওয়া হয়েছিল তখনকার সময় রায়টি দেওয়া হয়েছিল একটি অবৈধভাবে রায়টি দেওয়া হয়েছিল। তার মতে কোনো রায় আসলে শর্ট হ্যান্ডেড রায় কিন্তু আসলে পূর্ণাঙ্গ রায়ে যেতে হলে একটি রিভিউ করে যেতে হয়, সেটি সেই যে আইনের
আইনের সেখানেই ব্যত্যয় ঘটিয়েছেন তৎকালীন যে বিচারপতি ছিলেন খায়রুল হক এবং তার বিচারপতি খায়রুল হক সহ যারা বিচারপতিগণ রয়েছেন। এবং আজকে যে সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি তার নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চে আজকে কিন্তু শুরুতে দেখে বলেছি বিএনপি পক্ষের আইনজীবীরাও এই শুনানি শেষ করেছেন। তারা প্রায় 3 দিন ধরে শুনানি করেন এবং আজকে শুনানি শেষে কিন্তু বিএনপি পক্ষের যে আইনজীবী ব্যারিস্টার কাজল তিনিও কথা বলেছেন। তারাও একই মত যে এই রায়টি আসলে বাতিল হওয়া দরকার, বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই রায়টি বাতিল হওয়া দরকার। এবং তিনি বলেছেন যে এই রায়ের মধ্য দিয়ে এই যে রায়ের মধ্য দিয়ে গণতন্ত্রকে কিন্তু আসলে ধ্বংস করা হয়েছে সেটি তিনি বারবার বলছেন। বিএনপি পক্ষের আইনজীবীরা, শুধু বিএনপি পক্ষের আইনজীবী না, বিভিন্ন রিটকারী যে 8 জন রয়েছে তাদের পক্ষে আইনজীবীরা সবাই কিন্তু একই জিনিসটি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন যে এই রায়টি একটি অবৈধ রায় এবং এই রায়টির মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সেটি বারবার বলা হচ্ছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যখন আমরা কথা বলি তখন কিন্তু একটা কথা আমরা প্রশ্ন করেছিলাম। অ্যাটর্নি সামনে নির্বাচন, জানেন যে সামনে একটি নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে প্রার্থীদের প্রাথমিক তালিকা কিন্তু দেওয়া হয়েছে 237টি আসনে। সেখানে তাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা জিজ্ঞেস করেছিলাম গণমাধ্যম যে আপনি আসলে শোনা যাচ্ছে নির্বাচন করতে পারেন, তিনি সেটি ব্যাখ্যা তিনি বলেছেন তিনি ঝিনাইদহ 1 আসন থেকে আসলে বিএনপির পক্ষে লড়ার তার ইচ্ছা রয়েছে এবং তিনি পদ ছেড়ে দিয়েও হলো সেখানে লড়বেন। তো আরেকটি বিষয় জানিয়ে রেখে আরেকটি রিট আজকে হাইকোর্টে হয়েছে, সেটি বিচারপতিদের যে সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে বেতনাদি সহ সেটিকে আসলে সেটির যে 2টি আইন রয়েছে সেই 2টি আইনকে চ্যালেঞ্জ করে আজকে আরেকটি রিট হয়েছে এবং সেই রিটের পক্ষে কথা বলেছেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি জানিয়েছেন যে বাংলাদেশের যে বিচারপতিদের যে বেতনাদি সেটি আসলে এই সাবকন্টিনেন্টে যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের থেকেও অনেকটাই কম, বিশেষ করে তিনি বলেছেন যে 4 থেকে 5 ভাগ কম। তো সেখানে তারা বলছেন যে এভাবে আসলে স্বাধীন বিচার যে ব্যবস্থা সেটি আসলে কায়েম করা সম্ভব না, যেহেতু বিচারপতিদের এই স্বাধীন একটি বেতন কাঠামো নেই। এটি নিয়ে অ্যাড্রেস করে কিন্তু এই রিটটি হয়েছে হাইকোর্টে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ার 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 17তম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী তারিখ 12 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এতে সাক্ষ্য দেন 2 জন। এর আগে সাক্ষ্য দেন ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সহ মোট 21 জন। এ মামলায় আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জন। এর মধ্যে 8 জন পলাতক আছেন। গত 21 আগস্ট এই মামলায় 16 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। ভোলার চরফ্যাশন পৌর শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে হকার, সিএনজি, অটোরিকশা ও স্থানীয় বাহন বোরাকের দখলে। সড়কের দুপাশে দোকান বসানো, অবৈধ পার্কিং এবং যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই যানজটে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। চরফ্যাশন প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্টে জানাচ্ছেন জুবার রহমান। দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণে অবস্থিত বৃহত্তর চরফ্যাশন উপজেলা, যেটি দেশের 18টি জেলার চেয়েও আয়তনে বড় ও এখানে 6 লাখেরও বেশি মানুষের বসবাস। গুরুত্বপূর্ণ উপজেলার চরফ্যাশন পৌর শহরের উত্তরে টিবি মাধ্যমিক বিদ্যালয়, আধুনিক হাসপাতাল পর্যন্ত রয়েছে অটোরিকশা ও সিএনজির যত্রতত্র পার্কিং। ফুটপাত সহ রাস্তার একটি বড় অংশ জুড়ে বসানো হয়েছে অস্থায়ী দোকান। ভিতরে প্যাসেঞ্জার আছে তার জন্য খারাইছি। সবসময় গাড়ি একটা রায় ও ফেসে রায় এই ফেসে রায় যে বেশি অংশ রিস্ক এবং হুন্ডার কারণেই। স্থানীয়দের অভিযোগ, যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় আটকে থেকে কর্মজীবী মানুষরা সময় মতো কর্মস্থলে পৌঁছতে পারছেন না। শিক্ষার্থীরা স্কুলে পৌঁছতে দেরি করছেন প্রতিদিন। সবচেয়ে বিপদে পড়ছে রোগীরা। ট্রাফিক ব্যবস্থাপনার অভাব ও যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। এই এলাকাটা পার হতে যেখানে লাগবে 2 মিনিট সেখানে লাগে আধা ঘন্টা। 12 বছরের বাচ্চারা যখন সিএনজি নিয়ে চরফ্যাশন বাজারে উঠে যায় গিয়া তখন এই যানজটের সৃষ্টি হয়। সদরটা মেইন পয়েন্টে ব্রিজের উপরে 2 পাশে সিএনজি থাকে। কোনো কাস্টমার ঢোকার মতো রাস্তা থাকে না। সাধারণ যাত্রীরা
পদযাত্রীরা চলাচল করতে খুব বিঘ্ন হয়। যানজট নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তার দুপাশে থাকা ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে অভিযান এবং ব্যাটারি চালিত অটোরিকশা সহ অবৈধ পার্কিংয়ে কঠোর অবস্থানে থাকার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। পৌরসভার ভেতরে যেসব অটো এবং রিক্সা চলে সেগুলোকে একটা লাইসেন্সের মধ্যে, পৌরসভার লাইসেন্সের মধ্যে নিয়ে আসার জন্য। কোনো অটো বা রিক্সা এসে পৌরসভায় চলাচল করতে হলে পৌরসভার পারমিশন লাগবে। এটা করা গেলে পৌরসভার যানজট কিছুটা নিরসন হবে। এটাকে একটা সময় দিতে হবে যে 1 বছর পরে এই গাড়ি আর বাংলাদেশে চলবে না, এবং এই পার্টস আমদানি করা সেটাও বন্ধ করতে হবে, তাহলেই এটি একমাত্র নির্মূল করা যাবে। যানজট নিরসনে প্রশাসনের এমন উদ্যোগ বাস্তবায়িত হলে চরফ্যাশন পৌরবাসী ফিরতে পারেন স্বস্তির শহরে। তবে দীর্ঘমেয়াদে নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা না থাকলে এ বিশৃঙ্খলা আবারও ফিরে আসবে এমন আশঙ্কা স্থানীয়দের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এলাকায় একটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 6:30টার দিকে মহানগরীর আমবাগ বাবুর্চি মোড় এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে সহায়তায় আরও 2টি ইউনিট গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস থেকে যোগ দেয়। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় সকাল 8:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। মোটরসাইকেলে লাইটিং আর সাউন্ড সিস্টেম লাগিয়ে মাথার লম্বা চুল হেলিয়ে দুলিয়ে আর নেচে গিয়ে মজাদার চানাচুর বিক্রি করেন হাফিজুল ইসলাম নামের এক যুবক। অভিনব উপায়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কালিয়াকৈরে হাটে বাজারে ঘুরে বেরিয়ে মজাদার এই চানাচুর বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন একেএম শিশির। গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন হাট বাজারে সন্ধ্যা নামলেই আলো ঝলমলে একটি মোটরসাইকেল নজর কাড়ে সবার। রঙিন লাইট আর সাউন্ড সিস্টেমে সাজানো সেই মোটরসাইকেলেই বিক্রি করা হয় মজাদার চানাচুর। আবার নিজের মাথার লম্বা চুল দুলিয়ে আর নেচে গিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন এক যুবক, নাম তার হাফিজুল ইসলাম। নিজের তৈরি এই চলন্ত বাইকের নাম দিয়েছেন ঘটি গরম চানাচুর স্টল। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন চানাচুর, আর সেই সঙ্গে দেন বিনোদনের বাড়তি উপহার। 10-20 টাকার চানাচুর, ঘটি গরম চানাচুর মাইসে খায়, আনন্দ বিনোদন দেওয়ার কারণে আমারও ভালোবাসে, আমার চানাচুরও ভালো লাগে বিদায় আমার এই জনগণ কি আমার ঘটি গরম চানাচুরের দিকে আসে। এই অভিনব বিক্রির ধরনে অনেকেই শুধু চানাচুর নয়, আনন্দও পাচ্ছেন ক্রেতা সাধারণ। আসছে এখানে যে গান বাজনা করতেছে, না জানি কি আইসা দেখি ঘটি গরম চানাচুর, তো এটা খায় তো অনেক মজা। ইতিপূর্বে আগেও খাইছি। মাঝে মাঝে আসে, তো আমরা মাঝে মাঝেই খাই, তাই নাচ গান করে আমাকে আনন্দ লাগে। চানাচুর মোটামুটি ভালো, মানসম্মত চানাচুর, মোটামুটি মানুষও খায়, আমিও খাই, প্রায় উনি আসে এখানে। পরিশ্রম আর সৃজনশীলতার মিশ্রণে নিজের জীবনের কঠিন বাস্তবতাকে জয় করেছেন এই হাফিজুল ইসলাম নামের যুবক। তিনি প্রমাণ করেছেন চাইলে সামান্য কাজে হতে পারে অনুপ্রেরণার গল্প। একেএম শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর।